নমস্কার বন্ধুরা। আজ বলবো সাম্প্রতিক বাংলা উপন্যাসে কৃষি ও কৃষি সংবাদ নিয়ে। আমাদের দেশ কৃষিভিত্তিক অর্থনীতির ওপর দাঁড়িয়ে আছে। শিল্পের বিকাশ ঘটেছে, কর্পোরেট পুঁজি এসেছে, তবুও ভারতের সিংহভাগ মানুষ আজ কৃষির ওপর নির্ভরশীল। এই কৃষি কিভাবে সাম্প্রতিক, বিশেষ করে ২১ শতকের উপন্যাসে এসেছে তা নিয়ে কিছু কথা বলবো। বলা ভালো, আজকের বাংলা উপন্যাস কিভাবে কৃষিকে দেখছে, কৃষি নিয়ে বাংলার উপন্যাসের দায়বদ্ধতা, তার পাঠযোগ্যতা, তার দায়িত্ব ইত্যাদি নিয়ে বলবো। মধ্যযুগ থেকেই আমাদের বাংলা সাহিত্যে কৃষি সংবাদ উঠে আসা শুরু করেছিল। আমরা শিবায়নের নাম বলতে পারি, তার সেই চাষপালার কথা। সেখানে এত প্রকারের ধানের নাম ছিল যা বাঙালির ঘর থেকে আজ হারিয়ে গেছে। এ সভ্যতারই নিয়ম। সভ্যতা বহু কিছুকে হারিয়ে ফেলে, আবার বহু কিছুকে সে নতুন করে আবিষ্কার করে। ময়মনসিংহ গীতিকাতেও কৃষি সংবাদ পাব। আধুনিক যুগের সূচনায় বঙ্গদেশের কৃষকদের সেই দুর্বিষহ অবস্থা নিয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সেই বিখ্যাত প্রবন্ধ বঙ্গদেশের কৃষকের কথা আমরা জানি। সেই হাসিম শেখ রমা কৈবর্তর মধ্য দিয়ে বাংলাদেশের কৃষকের পরিণতিকে তিনি খুব বিশ্লেষণাত্মকভাবে চিহ্নিত করতে সক্ষম হয়েছিলেন। মনে পড়বে আমাদের প্যারীচাঁদ মিত্রের কৃষিপাঠ গ্রন্থের কথা। অবশ্যই মনে পড়বে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা, যিনি জৈব পদ্ধতিতে চাষাবাদের কথা ভেবেছিলেন, এবং আজ কিন্তু সেই জৈব পদ্ধতি আবার ফিরে আসছে। এবং তিনিও বুঝেছিলেন যে দেশ কৃষিভিত্তিক গ্রামীণ অর্থনীতির বিকাশ কিভাবে ঘটানো যায়, প্রান্তিক চাষিকে কিভাবে অর্থের মুখে আনা যায়, লাভের ইঙ্গিত দেওয়া যায়, তার চেষ্টা তিনি চালিয়েছিলেন। সমবায় ব্যাংক নির্মাণ করা, নিজের সন্তান রথীন্দ্রনাথ ঠাকুরকে কৃষিবিদ্যা পাঠের জন্য আমেরিকায় পাঠানো ইত্যাদির মধ্য দিয়ে তিনি একটা বিপুল চেষ্টা চালিয়েছিলেন। মনে পড়বে আমাদের নীলদর্পণ নাটকের কথা। সেই গোলক বসু সাধুচরণ রায়চরণের কথা, যে গোলক বসু ঘোষণা করেছিলেন, এ আমার সোনার দেশ, কিছুরই অভাব নেই, সম্পূর্ণটাই কৃষির ওপর নির্ভর করে চলত। পরে আমরা যদি চলে আসি, মনে পড়বে বিজন ভট্টাচার্যের নবান্ন নাটকের কথা, দেবীগর্জন নাটকের কথা। সেগুলোর মধ্যে মার্ক্সীয় শ্রেণী চেতনা থাকুক, সেটা আলাদা কথা, কিন্তু বঙ্গদেশের কৃষক, তার দুর্বিষহ অবস্থা, তার পতন, জমিদারি অত্যাচার, মহাজন অত্যাচার, সাম্রাজ্যবাদী অত্যাচার, প্রাকৃতিক বিপর্যয়ে তার ট্র্যাজেডি,
নানাভাবে চিত্রিত হয়ে চলছিল, এবং তারাশঙ্কর তো কালের কথাকার, কৃষি শিল্পের দ্বন্দ্ব নিয়ে চলছিল। এবং এই কৃষি জমি, অধিকার আদায় ইত্যাদি নিয়ে কিন্তু আন্দোলনও হয়েছে। যে 3টি আন্দোলনের কথা আমাদের সর্বদাই মাথায় আসে: তেভাগা আন্দোলন, নকশাল আন্দোলন এবং সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের কথা। তেভাগা অর্থাৎ 3 ভাগের লড়াই, কৃষক নেবে, হাই সামলো, ধানলো। মানিক বন্দ্যোপাধ্যায়ের সেই বিখ্যাত গল্প হারানের নাচ জামাই, ছোট বকুলপুরের যাত্রী। পাশাপাশি উপন্যাসও লেখা হচ্ছে তেভাগা আন্দোলনকে কেন্দ্র করে। সাবিত্রী রায়ের পাকা ধানের মই। পরের দিকে লেখা হচ্ছে শিশির কুমার দাসের শৃঙ্খলিত মৃত্তিকা, ঝড়েশ্বর চট্টোপাধ্যায়ের স্বজনভূমি, আর অবশ্যই স্মরণীয় আখতারুজ্জামান ইলিয়াসের খোয়াবনামা উপন্যাসের। এগুলির পটভূমি তেভাগা আন্দোলন। নকশাল আন্দোলন শুরু হয়েছিল লাঙ্গলজার জমিদার এই স্বরকে কেন্দ্র করে গত শতকের 6 দশকের শেষের দিকে, এবং অজস্র উপন্যাস লেখা হয়েছে নকশাল আন্দোলনকে কেন্দ্র করে। উত্তরবঙ্গ যার পটভূমি ছিল, নকশালবাড়ি যার পটভূমি, চারু মজুমদার যার নেতৃত্ব দিয়েছিলেন, তা গোটা বঙ্গদেশেই ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। এবং নকশাল আন্দোলনকে কেন্দ্র করে অজস্র উপন্যাস লেখা হয়েছে। আমরা মনে করতে পারি সমরেশ বসুর মহাকালের রথের ঘোড়া উপন্যাসের কথা, অসীম রায়ের গৃহযুদ্ধ। নকশালবাড়ি নামে উপন্যাসে আছে সুধাংশু কুমার ঘোষের লেখা, সম্ভবত পদবিটা ভুল হতে পারে। কিন্নর রায় লিখছেন, কিন্নর রায়ের উপন্যাসের নাম মৃত্যুকুসুম। শৈবাল মিত্রের সিঁদুরে মেঘ, সমরেশ মজুমদারের কালবেলা, আরো উপন্যাস। আর 21 শতকে এসে আমরা দেখলাম সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলন। মহাকালের সত্যে আমরা জানি প্রবীণ পরাজিত হয়, নবীন জয়ী হয়, কিন্তু এক্ষেত্রে উল্টোটা ঘটেছে। কৃষি জয়ী হয়েছে, শিল্প পরাজিত হয়েছে। তার রাজনৈতিক পটভূমি, রাজনৈতিক ভিত্তিভূমি, সেসব নিয়ে আমরা যাচ্ছি না। আমরা শুধু এই নন্দীগ্রামকে পটভূমি করে লেখার কথা, উপন্যাসের কথা বলবো। অবশ্যই সোহরাব হোসেনের মাঠ জাদু জানে, রাজীব সিংয়ের দ্রোহকাল, কিন্নর রায়ের পতনের পর দীপঙ্কর দাসের ধর্মযুদ্ধ, এবং অবশ্যই স্মরণীয় অশোক কুমার মুখোপাধ্যায়ের 8টা 9টার সূর্য। এবং গত শতকের 7-এর দশক থেকে বিশেষ করে সবুজ বিপ্লব, যা কৃষিতে একটা জোয়ার এনে দিয়েছিল, কৃষির উৎপাদন কয়েক গুণ বৃদ্ধি করেছিল। তারপর বামফ্রন্ট সরকার আসার ফলে বর্গা প্রথা, জমিদার প্রথার লোপ, অপারেশন বর্গা ইত্যাদির ফলে গ্রামের ভাগ চাষি একটা অধিকার লড়াই যেমন পেয়েছিল, তেমনি কৃষির স্বাদ, জমির স্বাদ
উপভোগ করতে সক্ষম হয়েছিল। এই যে জীবনচিত্র, কৃষি, কৃষক, ভাগচাষী, জমিদার, বর্গাদার, কৃষি সংবাদ নিয়ে যে জীবনের কথা, তা বাংলা উপন্যাসে কেমনভাবে এসেছে তা নিয়ে কিছু বলবো। প্রথমেই বলি, হিরণ্ময় গঙ্গোপাধ্যায়ের আসমানি কথা উপন্যাসের নাম। পুরুলিয়া মানভূমের পটভূমিতে লেখা। হিরণ্ময় নিজেও সামন্ততন্ত্রের প্রতিনিধি, অবক্ষয়ের প্রতিনিধি। তার নায়ক অভয়চরণও সামন্ততন্ত্রের প্রতিনিধি, এবং তার প্রেক্ষাপট সেই 1977 বাম সরকারের আগমন, বর্গা প্রথার ফলে কৃষকের ভূমিলাভ। এবং হিরণ্ময় মার্ক্সীয় দর্শনের পাশাপাশি সাম্রাজ্যবাদ, পুঁজিবাদ এবং লুম্পেন রাজ, সমাজের বিবর্তন, স্বার্থকেন্দ্রিক রাজনীতি ইত্যাদি নিয়ে আসরে নামেন। এবং হিরণ্ময়ের সবচেয়ে বড় অভিজ্ঞতা, নিজে কৃষির সঙ্গে যেমন জড়িত, তেমনি কৃষিকে অর্থনৈতিক দিক থেকে প্রতিস্থাপন করা। আজকের কৃষিতে কিন্তু পুঁজিবাদ ঢুকে গেছে, ফলে কৃষি কিন্তু ধীরে ধীরে লোকসানের দিকে চলে যাচ্ছে। এবং কৃষকের ঘর থেকে একবার যদি বীজ হারিয়ে যায়, কৃষককে সারা জীবন ভুক্তভোগী হতে হবে। এবং পুঁজিবাদ সেটাই করতে চাইছে এবং করছেও। ফলে বঙ্গদেশের কৃষক এবং কৃষি বারবার পিছিয়ে পড়ছে। সামন্ততন্ত্রের প্রতিনিধি নায়ক অভয়চরণ নিজেই জমিতে নেমে গেছেন জমি রক্ষা করতে, বর্গাদের প্রতিরোধ করতে। তার মধ্যে বাম কংগ্রেস রাজনীতি আছে, জমিদারের উত্থান পতনের কথা আছে, কৃষকের বিপর্যয়, ভাগ চাষের কথা ইত্যাদি কথা আছে। আমরা নাম করতে পারি আনসার উদ্দিনের আবাদের আটকাহন উপন্যাসের নাম। আনসার উদ্দিন নিজে কৃষক, কৃষির সঙ্গে তার প্রত্যক্ষ যোগাযোগ, নিজেই তিনি লাঙল চালাতে পারেন এবং কৃষির আগা পাঁচতলা সংবাদ তিনি জানেন। হিরণ্ময়ের সঙ্গে আনসার উদ্দিনের লেখার পার্থক্য আছে। হিরণ্ময় যেখানে পুঁজিবাদ, অর্থনীতি, রাজনীতি, সাম্রাজ্যবাদ, মার্ক্সীয় শ্রেণী চেতনা, লুম্পেন রাজ, প্রলেতারিয়েত ইত্যাদি দিক থেকে আখ্যানকে তাত্ত্বিক, জটিল, গুরুত্বপূর্ণ করে তোলেন, আনসার উদ্দিন সেখানে নদীর সরলরেখার মতো কাহিনীকে ভাসিয়ে দেয়। তার সম্পদ গ্রাম জীবনের, সমাজ জীবনের, কৃষি জীবনের অভিজ্ঞতা। পাট চাষি, ক্ষেত মজুর, ধান চাষি, ধান রোপণ, তার নিড়ানি, ফসল তোলা, পাট ধোয়া, শোলা বাছা, এবং সেখানে হিন্দু মুসলিমদের মিলিত অবস্থান, বর্ণহিন্দু প্রান্তিক মুসলিমের সম্প্রীতিবোধ, স্থানীয় রাজনীতিতে ভাঙন, সেই ভাঙনকে অতিক্রম করে সাধারণ মানুষের সহজিয়া জীবন সত্যের মধ্য দিয়ে তিনি গ্রাম বাংলার প্রবাহমান জীবন সত্যকে বারবার প্রতিষ্ঠা করে যান। আনসার উদ্দিন মানবিক লেখক এবং
কাহিনীকে নিরস, জটিল, কৃত্রিম নয়, একেবারে আনকরা বাস্তব, একেবারে প্রত্যক্ষ বাস্তব, একেবারে ঘটমান বর্তমান জীবনচিত্রকে তিনি সহজ সত্যে, সহজিয়া জীবন বিশ্বাসে বাংলা আখ্যানে ভাসিয়ে দেন। আবার আনসার উদ্দিনের সঙ্গে সোহরাব হোসেনের পার্থক্য আছে। আনসার উদ্দিনের এই সহজিয়া জীবন বিশ্বাস, ভাষার কারিগরি বিদ্যা, ভাষার সংবেদনশীলতা এক সরলরেখায় বয়ে যায়। সেখানে গল্প, কথা, গ্রামীণ সংস্কার বিশ্বাস, লোককথা, কিংবদন্তি আসে বটে, কিন্তু সেটাই শিল্প নয়। সোহরাব হোসেন শিল্পিত লেখক এবং খুব পণ্ডিত লেখক বলতে আমার আপত্তি নেই। আখ্যানকে তিনি শিল্প গুণান্বিত করে তোলেন রূপকথা, লোককথা, উপকথা, কিংবদন্তির মধ্য দিয়ে। এবং তিনি বারবার জানিয়েছেন যে আমাদের সাহিত্যের যে দেশজ ধারাগুলি, সেগুলিকে তিনি প্রয়োগ করতে চান এবং সেগুলির মধ্য দিয়েই সাহিত্যের উড়ান ঘটাতে চান। ফলে সেখানে মাটপড়ি থেকে রূপকথার নায়ক, উপকথার কিংবদন্তি এসে হাজির হয়ে যায়। সাম্প্রতিক উপন্যাসের মধ্যে নাম করতে হয় অনিতা অগ্নিহোত্রীর কাস্তের কথা, হিরণ্ময়, আনসার উদ্দিন, সোহরাব হোসেন, এদের উপন্যাসের পটভূমি পশ্চিমবঙ্গ, অবশ্যই কৃষি সংবাদ। কিন্তু অনিতা অগ্নিহোত্রীর এই কাস্তে উপন্যাসের পটভূমি মহারাষ্ট্র। মহারাষ্ট্রের চিনিকল, মারাহাটা প্রদেশের বিপর্যস্ত কৃষকদের কথা। মারাঠাওয়াড়ার একেবারে নিম্ন প্রদেশের কৃষকরা পশ্চিম জেলাগুলিতে চলে যায় আখ কাটতে। স্থানীয় কৃষকদের দ্বারা, মজুরদের দ্বারা মালিকরা আখ কাটাতে পারে না, কারণ পারিশ্রমিক খুব অল্প। আর এই মজুরদের, এই কৃষকদের তারা দাদন দিয়ে নিয়ে যায় স্বল্প বেতনে। প্রসঙ্গত স্মরণীয় যে সৈকতরক্ষিত আখ চাষিদের নিয়ে উপন্যাস লিখেছেন, তার নাম সিরকাবাদ। অনিতা অগ্নিহোত্রী দেখাচ্ছেন যে কৃষি কিভাবে রাজনীতিকে নিয়ন্ত্রণ করে এবং মহারাষ্ট্রের এই আখ চাষ স্থানীয় রাজনীতিকে প্রভাবিত করে। আখ কল এর মধ্যে দিয়ে যে পুঁজিবাদের বিকাশ, তা রাজনীতির নিয়ন্ত্রক। এবং সেই মহারাষ্ট্র স্বভাবতই রুক্ষ দেশ, জল নেই, আখ চাষের জন্য প্রচুর পরিমাণে জলের প্রয়োজন। যেহেতু আখের উৎপাদন একটা নির্ভরযোগ্য অর্থের যোগান দিতে দেয়, তাই অন্যান্য চাষের তুলনায় এই আখ চাষকেই প্রাধান্য দেওয়া হয়। অথচ অন্যান্য চাষগুলি করলে, যেমন ভুট্টা, বজরা, এগুলিতে স্বল্প পরিমাণ জলের প্রয়োজন, ফলে সাধারণ মানুষ জল পেতে পারে, কিন্তু তা হয় না। এবং সেই পশ্চিম জেলাগুলিতে গিয়ে
মজুর কৃষকরা কিভাবে অত্যাচারিত হয়, ধর্ষিত হয়, সেই আখের সাদা ফ্যান খেয়ে বেঁচে থাকে স্নানহীন অবস্থায়, ঘরহীন অবস্থায়, টাকের ওপরে, মাঠের ওপরে, তাদের যে দুর্বিষহ অবস্থা এবং চিনিকলের মধ্য দিয়ে পুঁজিবাদের বিকাশ, চিনিকল কিভাবে গোটা কৃষিকে নিজের নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসছেন তা তিনি চমৎকারভাবে দেখিয়েছেন। মনে আসছে কল্যাণ মণ্ডলের উপন্যাস ইঁদুর নামার কথা। ইঁদুরকে কেন্দ্র করে বাংলা সাহিত্যে অনেক গল্প লেখা হয়েছে এবং কৃষি জীবনে ইঁদুর এক ভয়ানক শত্রু। গাছ কেটে দেওয়া থেকে, উৎপাদিত ফসল নষ্ট করা থেকে ইঁদুরের ভূমিকা দুর্দান্ত সেখানে। এবং ইঁদুর বলা যেতে পারে শ্রেণী শত্রুর রূপক, অন্তত কল্যাণ মণ্ডলের বয়ানে। এবং সেই ইঁদুরের ওষুধ বিক্রেতাকে সামনে রেখে গ্রামীণ অর্থনীতি, গ্রামীণ চাষাবাদ, কৃষি সংবাদ, জমিদার মহাজন, দাদনদারদের সঙ্গে গণ্ডগোল, সাধারণ মানুষের সর্বশান্ত হয়ে যাওয়া এবং সাধারণ মানুষের ক্রমাগত লড়াই, কৃষির মধ্যে দিয়ে বেঁচে বর্তে থাকার সংবাদ। এবং কল্যাণ মণ্ডল এই উপন্যাসটিকে দাঁড় করিয়েছেন মূলত সংলাপের ওপর এবং ফর্মের দিক থেকে এটি গুরুত্বপূর্ণ। মনে আসছে সোহরাব হোসেনের মাঠ জাদুজানে, এই উপন্যাসটি নিয়ে কিছুদিন আগেই বলেছি, আপনারা সেই বক্তব্যটি শুনে নেবেন। এখানে কিছু কথা বলবো। বৃহৎ প্রেক্ষাপটে লেখা, তেভাগা নকশাল থেকে সিঙ্গুর নন্দীগ্রাম। কৃষি এর ভিত্তিভূমি শুধু নয়, জমির সঙ্গে সম্পৃক্ত মানুষের, কৃষকের আর্তনাদ, কৃষকের ভালোবাসা, কৃষকের অভিমান। জমি যে চাষার হৃদয়, অমর মিত্র বলেছিলেন যে চাষার জমি চাষার হৃদয়। সত্যি একজন চাষা নিজের সন্তানের থেকেও যেন তার জমিকে ভালোবাসে, যে জমি ফসল ফলায় সেই জমির আখ্যান। এবং 3 প্রজন্মের বদলে বদলে যাওয়া, সময়ের সঙ্গে সঙ্গে জমির দাবি, জমির রক্ষক ভক্ষক কিভাবে বদলে যাচ্ছে তার গুরুত্বপূর্ণ বয়ান। সাম্প্রতিক উপন্যাসে কৃষির কথা বলতে গিয়ে অমর মিত্রের নাম বলতে হয়। তিনি নিজে ভূমি রাজস্ব বিভাগের অধিকর্তা ছিলেন। জমি, সেটেলমেন্ট, বর্গা তিনি খুব ভালো বুঝতেন। ফলে জমিকে কেন্দ্র করে যে মানুষ, জমিকে সামনে রেখে যে মানুষ, জমিকে কেন্দ্র করে যে অর্থনীতি, গ্রামীণ সমাজ ব্যবস্থা, তা নিয়ে তিনি নানাভাবে লিখেছেন। কখনো কৃষকদের সেই হাজং বিদ্রোহের কথা, যা মোমেন শাহী উপাখ্যানে আছে, বা তার প্রথম দিকের উপন্যাসগুলি নদী বসত, সুবর্ণরেখা ইত্যাদি উপন্যাসে কৃষির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। অবশ্যই নাম করতে হয় দেবেশ রায়ের গুরুত্বপূর্ণ উপন্যাস সাংবিধানিক এজলাস। কৃষিকে নিয়ে একটি দুরন্ত বীক্ষণ রয়েছেন। দেখুন, পরাধীন দেশের কৃষকরা কিন্তু স্বাধীন ছিল। আজ কৃষির এত বিবর্তন, এত পরিবর্তন, এত আধুনিকতা আসার পরেও কিন্তু কৃষক পরাধীন। বাজার অর্থনীতি, খোলা বাজার আজ কৃষিকে নিয়ন্ত্রণ করছে। কোনো একটি ফসলের দাম বাড়িয়ে দেওয়া হলো, পরের বছর সমস্ত এলাকার কৃষক ওই ফসলই উৎপাদন করলো, কিন্তু কর্পোরেট পুঁজি এবার সেই ফসল আর কিনল না। টমেটো, আলু
আপনারা বাজারে গেলেই বুঝতে পারবেন যে কৃষক ঢেলে দিচ্ছে রাস্তায়। সংবাদপত্রে আমরা সেসব চিত্র দেখি। অর্থাৎ কর্পোরেট পুঁজি, বাজার অর্থনীতি কৃষককে সর্বশান্ত করে দিচ্ছে। অথচ কৃষকের স্বাধীন হওয়ার কথা ছিল। গুরুত্বপূর্ণ বীক্ষণে 60-এর দশকের কৃষি থেকে আজকের কৃষির যে পরিবর্তন, আজকের কৃষক অনেক আধুনিক হয়েছেন, উন্নত হয়েছেন। সেদিনের জমিদার মহাজনের অধিকার আজ আর নেই। আজ হালুয়া চাষি, ভাগ চাষির অধিকার, ক্ষমতা, কার্যকারিতা অনেক বেশি। তবুও কৃষি যেন কোথায় নড়বড়ে অবস্থানে দাঁড়িয়ে আছে। দেবেশ রায় চমৎকার বীক্ষণে সাংবিধানিক এজলাসে কিছু পর্বে দেখিয়েছেন। নাম করতে হয় অমিত কুমার বিশ্বাসের 5 কুড়ুনির মা উপন্যাসের যে ইছামতি মজে গেছে, ইছামতি কৃষি জমিতে পরিণত হয়েছে, তার চাষবাস, তার ফসল ফলাদি নিয়ে তিনি গুরুত্বপূর্ণ বীক্ষণ আলোচনা করেছেন। জয়মিত্রর আখ্যানে কৃষির কথা আছে, কিন্তু তিনি কৃষিকে দেখাচ্ছেন ভিন্ন দৃষ্টিকোণ থেকে। আসানসোলের কৃষক, কৃষি জমি কিভাবে ধ্বংস হয়ে যাচ্ছে, কয়লা উত্তোলন, পাহাড় কাটার ফলে সেই ধোঁয়া, কালো ছাই কিভাবে কৃষি জমিকে ধ্বংস করে দিচ্ছে। জীবন সরকারের আখ্যানে কৃষির অন্য ভূমিকা আছে। তিনি দেখাচ্ছেন যে উত্তর বাংলার তৎকালীন স্থানীয় মানুষরা কৃষিকাজ জানতো না, ফলে উত্তর বাংলা জঙ্গলে, বন জঙ্গলে ভর্তি। উদ্বাস্তুরা এসেই উত্তর বাংলার উত্তর অংশকে কৃষিকাজের উপযোগী করে তোলে। এই বক্তব্য অনেকে নাও মানতে পারেন। এটা আমার বক্তব্য না, জীবন সরকারের বয়ানটাই আমি বললাম। এইভাবে বাংলা উপন্যাসে কৃষি, কৃষিপাঠ, কৃষির বিবর্তন, চাষির অর্থনৈতিক অবস্থা, তার সম্প্রীতি, হাল, বলদ, লাঙলের কথা এসেছে। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।